হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। আমাদের আজকের আলোচনাতে মাধ্যমিক পর্ষদের যে টেস্ট পেপার বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে, সেই মাধ্যমিক টেস্ট পেপার মাধ্যমিক 2024-এর জন্য ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 241 পেজের যে প্রশ্নপত্রটি ফিজিক্যাল সায়েন্সের রয়েছে সেইটা আজকে আমরা সম্পূর্ণটাই আলোচনা করব। পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটি লেন্দি হবে, কিন্তু সমস্ত প্রশ্নটাই তোমরা একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? আর এই পিডিএফগুলো পর্ষদের পিডিএফ এবং এবিটিএ টেস্ট পেপারের পিডিএফ যদি পেতে চাও আমাদের পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেইখান থেকে সমস্ত পিডিএফগুলো তোমরা হাতের কাছে পেয়ে যাবে। খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের প্রত্যেকটি ভিডিও দেখে সেটাকে তুলে রাখা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। তাই তোমাদের সুবিধার্থে এই পিডিএফগুলো আমরা হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে দিচ্ছি মাত্র 100 টাকার বিনিময়ে। পারলে জয়েন হয়ে যাবে। দেখো, এখানে গ্রুপ এতে প্রথমে যে প্রশ্নটি আছে, স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয় বি ইউভি রশ্মির সাথে অক্সিজেনের ক্রিয়ায়। তারপর 1-2 কোনো গ্যাসের মোলার ভর m গ্রাম, অ্যাভোগাড্রোর সংখ্যা n হলে একটি অণুর ভর গ্রাম এককে কত হবে? ডি অপশানটি কারেক্ট হবে, m/n। কিভাবে হলো দেখো, n সংখ্যক অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যক অণুর ভর কিন্তু তার গ্রামাণবিক ভর m, তাহলে একটি অণুর ভর কত হবে? m/n, তাই না? তারপরে যে প্রশ্নটি এখানে রয়েছে 1-3 গ্যাসের আণবিক গুরুত্ব m, বাষ্প ঘনত্ব d, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি হবে? m = 2d, অর্থাৎ সি অপশানটি কারেক্ট হবে। 1-4 কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ, এখানে ডি অপশানটি কারেক্ট হবে, কারণ প্রস্থচ্ছেদের সঙ্গে সমানুপাতিক, সময়ের সাথে সমানুপাতিক এবং বেদের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক হয়, তাই সঠিক হবে, ডি অপশানটি কারেক্ট হবে। 1-5 গোলীয় দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে ডি প্রতিবিম্বের আকার আপতিত রশ্মির উপর নির্ভর করবে। এরপরে আসছি 1-6 লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মির বিচ্যুতি 0 ডিগ্রি হবে। তারপর 1-7 ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা তড়িৎ শক্তি, অর্থাৎ বি অপশানটি কারেক্ট হবে, তড়িৎ শক্তি রাশিটি প্রকাশ করা হয়। 1-8 আবিষ্ট প্রবাহের অভিমুখ জানা যায় ফ্লেমিংয়ের বাম হস্ত নয়, এখানে কিন্তু ডান হস্তর কথা বলা হয়েছে, ঠিক আছে? ভালো করে নোট ডাউন করবে, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের সাহায্যে। 1-9 চৌম্বক ক্ষেত্রে বিটা কণার সর্বোচ্চ বিক্ষেপণ ঘটবে, বিটা কণার যেহেতু আধানটি নেগেটিভ। এরপর 1-10 যে প্রশ্নটি রয়েছে, এ এবং বি এর ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে এবং এ বি এর মধ্যে যদি যৌগ গঠন করে তাদের সংকেত কি হবে? AB2 হবে, সি অপশানটি কারেক্ট হবে, কারণ আমরা ক্লাস 7-এ দেখে এসেছি এর এখানে যোজ্যতা কত হবে? 2 এবং বি এর যোজ্যতা হবে এখানে দেখো একটা হলে অষ্টক পূর্তি হয়, তাই 1। তাহলে এইভাবে ক্রস বসিয়ে দিলেই আমাদের কিন্তু হয়ে যাবে AB2। আশা করি বোঝাতে পারলাম। এরপরে দেখো 1-11 এখানে অষ্টক নীতি মান্য হয় না, কোন ক্ষেত্রে? ডি লিথিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে, কিন্তু দ্বৈত সূত্র পূর্তি ঘটে। তারপর 1-12 তড়িৎ লেপনের সময় অ্যানোড ক্ষয় প্রাপ্ত হয়, এ অপশানটি কারেক্ট হয়ে যাবে। 1-13 কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস পাঠালে কালো বর্ণের অধক্ষেপ পড়ে, বিক্রিয়াটা অবশ্যই তোমরা করবে, না হলে শুধুমাত্র মনে রাখলে কিন্তু মনে থাকবে না, বিক্রিয়া দ্বারা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? কপার সালফেট H2S বিক্রিয়া করে কপার সালফেটের কালো অধক্ষেপ এবং H2SO4 উৎপন্ন হয়। এরপর 1-14 বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়, ডি অপশন ডুরালুমিন সংকর ধাতু। তারপরে আমরা আসছি 1-15 অ্যাসিটোনের কার্যকরী মূলক হবে এ, অর্থাৎ তোমার C++O, ঠিক আছে? এরপরে বি গ্রুপে আমরা চলে যাচ্ছি 2-1 বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জেট প্লেন সহজেই চলতে পারে, ট্রোপোস্ফিয়ার নয়, স্ট্র্যাটোস্ফিয়ার, ওকে? 2-2 বিদ্যুৎ ক্ষরণের সময় নাইট্রোজেন ঘটিত নাইট্রিক অক্সাইড NO
গ্যাস অক্সিজেন ওজোন স্তরকে ভাঙে। NO ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে ওজোন গ্যাসের সাথে NO2 এবং অক্সিজেন উৎপন্ন করে। সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্সে 0.082। 2-এর 4 যে প্রশ্নটি রয়েছে, চার্লসের সূত্রে ভি ভার্সাস টি এর লেখচিত্র কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা হবে, কারণ চার্লসের সূত্রে ভি প্রপোর্শনাল টি। তারপরে অথবাটা দেখো, 0 কেলভিন বা -273 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতি শক্তি 0 হয়ে যায় পরম শূন্য উষ্ণতাতে। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কেলভিন ইনভার্স। 2-এর 6 নিউক্লিয় চুল্লিতে গামা রশ্মি ব্যবহার করা হয়। গামা রশ্মির একটা ব্যবহার দিতে বলেছিল, বলে দেবে। ওকে। 2-এর 7 একটি সমান্তরাল কাচফলকের ফোকাস দূরত্ব কিন্তু অসীম হবে। দিনের বেলায় আকাশ নীল দেখার কারণ কি? আলোর বিক্ষেপণ ধর্মের জন্য। তারপরে তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত হবে mL2T-3I-1। অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো, দেওয়া আছে আধান 2 কুলাম এবং বিভব প্রভেদ 2 ভোল্ট দেওয়া আছে, তাহলে কৃতকার্য কী হবে? কুলাম ইন্টু ভোল্ট, সেইখান থেকে আমরা পেয়ে যাব 4 জুল। তারপরে 2-এর 9 যে প্রশ্নটি রয়েছে, আর মানের দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ অর্ধেক হয়ে যাবে, কারণ তুল্য রোধের আমরা যে রাশিমালা জানি আর সমান R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। ঠিক আছে, এখানে R1 কিন্তু আর, আবার R2 আর, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? R² বাই 2R। আর কেটে গেলে একটা একটা করে, উপরে একটা আর থাকবে, নিচে 2, তাহলে R/2 হবে। তারপরে দেখো 2-এর 10 যে প্রশ্নটি রয়েছে, 3টি বিটা কণা বেরোবে। দেখো বিটা কণা একটা যদি বেরোয়, পারমাণবিক ক্রমাঙ্ক 1 একক বেড়ে যায়। 3টে বেরোলে 3টে বেড়ে যাবে, অর্থাৎ 92 থেকে হয়ে যাবে 95, 3টে বেড়ে যাবে। ঠিক আছে, এবং এখানে বলেছে উৎপন্ন নিউক্লিয়াসটি, অর্থাৎ যে নিউক্লিয়াসটা উৎপন্ন হলো, এই নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কটা হবে? প্রোটন সংখ্যা হবে 95টি। যদি বলা হয় যে ইলেকট্রন সংখ্যা কটা? 95টি। যদি নিউটন সংখ্যা বলা হতো, তখন কিন্তু 234 থেকে আমরা 95টাকে বিয়োগ করে দিতাম, যেটা হবে সেটা উত্তর হতো। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধে ঊর্ধ্বক্রম। ঠিক আছে, ছোট থেকে বড়, তাহলে লিথিয়াম সব থেকে ছোট, সোডিয়াম, তারপরে হচ্ছে বেশি হচ্ছে পটাশিয়াম। একটি চ্যালকোজেন মৌল অক্সিজেন। হ্যালোজেন মৌলগুলি দীর্ঘ পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। ক্যালসিয়াম নাইট্রেটের আয়নীভব লিখতে বলেছে, তো এটাকে আয়নে বিয়োজিত হওয়ার যে তোমার সমীকরণ, ওটাই লিখতে বলেছে, জাস্ট ওটা লিখে দেবে। ওকে। কার্বন টেট্রাক্লোরাইড ভৌত অবস্থা হচ্ছে তরল। এবার দেখো H+Al3+ এবং Cu2+ ক্যাটায়নের মধ্যে Al3+ ক্যাটায়নটি আগে কিন্তু ক্যাথোডে মুক্ত হয়, এর চার্জ অনেকটাই বেশি এবং মুক্ত হওয়ার প্রবণতাটাও অনেক বেশি হবে, এটা সত্য হবে। তারপর 2-এর 15 তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহ ব্যবহার করা হয়, এটাও কিন্তু সত্য হবে। 2-এর 16 দেখো স্তম্ভ মেলানো আছে, আমি জাস্ট মিলিয়ে লিখে দিয়েছি। তো 16-1 ওলিয়ামের রাসায়নিক নাম কি হবে? সি পাইরোসালফিউরিক অ্যাসিড। অসওয়াল্ড পদ্ধতিতে উৎপন্ন রাসায়নিক পদার্থ এ নাইট্রিক অ্যাসিড। কার্বন বিজারণ পদ্ধতি, এটা হবে জিঙ্ক অক্সাইড, কপার, ম্যালাকাইট। 2-এর 17 যে প্রশ্নটি রয়েছে দেখো, আইইউপিএসির নাম, এটার আইইউপিএসির নাম যদি করা হয়, তাহলে দেখো এখানে কার্বন সংখ্যা কিন্তু 3টা আছে, তাহলে এখানে 3টে কার্বন থাকার জন্য প্রোপ এবং অ্যালডিহাইড গ্রুপ থাকার জন্য তোমার অ্যালডিহাইড যোগ হয় বা ন্যাল যোগ হয়। ঠিক আছে, অ্যাল যোগ হবে, তাহলে এর নামটা কি হয়ে যাবে? নামটা হবে প্রোপানঅ্যালডিহাইড বা প্রোপানল। ওকে। এরপরে দেখো এর যদি আইইউপিএসি নাম বের করতে বলে, তখন নাম্বারিং করে দেবে। করে দেওয়ার পর দেখো এখানে 3টে কার্বন রয়েছে, তাহলে প্রোপ এবং 2 পজিশনে দেখো OH আছে, অল আছে, তাহলে প্রোপ 2 অল বা 2 প্রোপানল। ওকে। এরপর 2-এর 18 যে প্রশ্নটি রয়েছে দেখো, ব্রোমিন জলের মধ্য দিয়ে অতিরিক্ত ইথিলিন গ্যাস চালনা করলে ব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে। কারণ কি?
এটা কিন্তু অসম্পৃক্ত একটা জৈব যৌগ। তাতে ব্রোমিন এবং জল যদি দিই, ব্রোমিন এবং জলের যে সলিউশনটা সেটা কিন্তু লাল হয়, ঠিক আছে, ব্রোমিনের জন্য। ফলে এই অসম্পৃক্ত দ্রব্য তোমার ইথিলিনের সাথে যদি ব্রোমিন বিক্রিয়া করে তাহলে কিন্তু সম্পৃক্ত হয়ে যায়, এবং সম্পৃক্ত হয়ে যাওয়ার জন্য এখানে ব্রোমিনটা ভেঙে গিয়ে প্রত্যেকটা কার্বনের সাথে যুত যৌগ গঠন করে। ফলে এর বর্ণটা কী হবে, বর্ণহীন হয়ে যাবে, ঠিক আছে। এবার গ্রুপ সি এর প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নেব। তো প্রথম যে প্রশ্নটি ছিল তোমার ওজোন স্তর ধ্বংসের ক্ষেত্রে NO2 NOর ভূমিকা। তো স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব কম, এই কারণে জেট প্লেনগুলি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে প্রায় বিনা বাধায় চলাচল করে। জেট বিমানগুলি প্রচুর পরিমাণ নাইট্রিক অক্সাইড গ্যাস নির্গত করে। নির্গত NOর সাথে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড O2 উৎপন্ন হয়। আবার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অতি বেগুনি রশ্মির প্রভাবে যে O3 O2 এর বিয়োজন ঘটে, সর্বদা অক্সিজেন পরমাণু সৃষ্টি হয়। এই অক্সিজেন পরমাণুর সাথে NO2 অণু বিক্রিয়া করে পুনরায় NO উৎপন্ন করে। তো এটা লিখবে, স্ক্রিনশট নিয়ে নেবে, তারপর এই বিক্রিয়াগুলো লিখে দেবে। ওকে, ক্লিয়ার? তারপরের অংশটিতে ছিল বায়োগ্যাস প্ল্যান্টের চিত্র, ঠিক আছে, চিত্র বলেছে। তো এই অংশটা তোমাদের দরকার হবে না, শুধু চিত্রটার জন্য কিন্তু এটা নেওয়া এই প্রশ্নটি, শুধু এই চিত্রটা তোমাদের আঁকতে হবে। 3-1 অথবা যে প্রশ্নটি বায়োগ্যাস প্ল্যান্টের এই চিত্র, স্ক্রিনশট নিয়ে নাও। এই চিত্রটা কিন্তু তোমাদের রাফলি একটা এঁকে পেন্সিল দিয়ে করতে হবে। তারপরে দেখো 3-2 যে প্রশ্নটি ছিল যে বাস্তব গ্যাস বিচ্যুত হয় কেন আদর্শ গ্যাস থেকে। তো প্রথম পয়েন্ট দেখো, আদর্শ গ্যাসের অণুগুলির বিন্দুভর সদৃশ্য, অর্থাৎ অণুগুলির দ্বারা অধিকৃত আয়তন গ্যাসের আধারের আয়তনের তুলনায় নগণ্য, কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলি যতই ক্ষুদ্র হোক না কেন এদের আয়তনকে উপেক্ষা করা যায় না। 2, আদর্শ গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ হয় না, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে ক্ষীণ আন্তরাণবিক বলের যে অস্তিত্ব লাভ করা যায়। এই দুটি কারণের জন্য আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলো বিচ্যুত হয়। 3-2 প্রশ্ন এটা। এরপর আসছি 3-3। এখানে যে প্রশ্নটি রয়েছে, হর্ষদৃষ্টি ত্রুটি কিভাবে করবে, ঠিক আছে, কিভাবে করবে তার একটা চিত্র আঁকতে বলেছে। তো এখানে আমরা এই প্রশ্নটা নেওয়ার কারণ হচ্ছে এখানে চিত্রটা রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে এই ভাষাটাও একটু পড়ে রাখবে যে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হর্ষদৃষ্টি ত্রুটি রোধ করা যায়, এইটুকুটা লিখবে, আর বেশি কিছু এখানে লিখতে হবে না। এবারে এই চিত্রটা যদি আঁকতে পারো এবং তার সাথে যদি এই ভাষাগুলো দিতে পারো যে অবতল লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এমন হবে যাতে দূরবর্তী কোনো বস্তু থেকে আগত সমান্তরাল রশ্মি অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পরে মনে হয় এ বিন্দুতে অপসৃত হচ্ছে, প্রতিবিম্ব রেটিনায় গঠিত হবে। তো এই চিত্রটা তোমাদের কষ্ট করে আঁকতে হবে। সাধারণত এরকম প্রশ্ন মাধ্যমিকে তোমাদের এত জটিল দেবে না, তাও করে রাখবে, টেস্ট পেপারে রয়েছে। আর টেস্ট পেপারটাকে ভালো করে যদি করতে পারো তোমাদের 90% প্রশ্ন কমন আসবেই। এরপর 3-4 একটা হিটার দেওয়া আছে, তার বিভব প্রভেদ দেওয়া আছে, লাইনের বিভব প্রভেদ এবং তার ক্ষমতা দেওয়া আছে। তো ক্ষমতাটা দেওয়া আছে কিলোওয়াটে, 2 কিলোওয়াট, তাকে ওয়াটে করলাম, 1000 দিয়ে গুণ করলাম। এবার আমরা রোধটা বের করবো, R সমান কি V²/P, তাই না? তাহলে এখানে রোধটা আমরা পেয়ে যাচ্ছি 24.2 ওহম, ঠিক আছে। এবার ওহমের সূত্রানুসারে V সমান IR। এখানে দেখো আইটা আমাদের নির্ণয় করতে হবে, প্রবাহ মাত্রাটা কত যাচ্ছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে I সমান কী হবে, V/R, মানগুলো বসিয়ে দাও, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 9.09 A। তাহলে এই প্রবাহ মাত্রা সম্পূর্ণ ফিউজ তার ব্যবহার করতে হবে, এর থেকে তোমার কম করা যাবে না, কম করলে কিন্তু ফিউজ তার নষ্ট হয়ে যাবে। তাহলে এর বেশি করতে পারি বা এর সমান করতে পারি, ঠিক আছে। তাই আমরা বলে দিয়েছি যে কমপক্ষে 9.09 অ্যাম্পিয়ার ফিউজ তার লাগবে। এরপর অথবা যে প্রশ্নটি ছিল, বলে দেওয়া আছে দুটো রোধকে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় করে তাদের তুল্য রোধটা দেওয়া আছে, রোধ দুটো নির্ণয় করতে হবে। খুবই ইম্পর্টেন্ট, আমরা এবিটি এর টেস্ট পেপারে বহুবার এই প্রশ্নগুলো করেছি।
তোমরা দেখতে পাচ্ছ এবিটিএ টেস্ট পেপারে আমরা যা প্রশ্ন করে এসেছি সব কিন্তু রিপিট হচ্ছে। এই জন্য বলেছিলাম যে এবিটিএ টেস্ট পেপারে যদি পিডিএফগুলো তোমাদের এখনও প্রয়োজন হয় অবশ্যই কিন্তু তোমরা আমাদের পেড গ্রুপে জয়েন হয়ে যাও। তাছাড়াও পর্ষদের যে টেস্ট পেপারের পিডিএফ সেগুলোও কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ব্যাখ্যা সহ কিন্তু তোমরা হাতের কাছে পেয়ে যাবে, কারণ এই 1 মাসের মধ্যে এত সমস্ত নিজেরা করতে অনেকটাই সময় চলে যাবে। বোঝা গেল? তো প্রশ্নানুসারে আমরা দেখো দুটো রোধ ধরে নিয়েছি, R1 R2। প্রশ্নানুসারে প্রথম ক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ এবং সমান্তরাল সমবায়ের তুল্যরোধ করলাম, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ করলাম। এবার এই মানটিকে আমরা এইখানে বসিয়ে দেব 2 নম্বর সমীকরণে। যদি বসিয়ে দিই তাহলে R1 × R2 সমান আসছে আমাদের 24, এটা 24 আসছে, তাই না? এবার 24টাকে এমনভাবে আমরা ভাঙবো যাতে করে, মাথায় রাখো এই কথাটা, যে 24টাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে করে এই দুটোকে যোগ করলে যেন 10 আসে। তাহলে দেখো 4 ছক 24 এবং 4 এবং 6 যদি যোগ করে দিই তাহলে কিন্তু 10 আছে, অর্থাৎ এখানে শ্রেণী সমবায় তুল্যরোধ হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে যদি R1 যদি 6 ওহম হয় তখন R2 কত হবে? 4 ওহম। আবার R1 যখন 4 ওহম হবে তখন R2 6 ওহম, অর্থাৎ যথাক্রমে রোধ দুটো কী হবে? 4 ওহম এবং 6 ওহম। খুবই সংক্ষিপ্ত আকারে করে দিচ্ছি। দেখো বইতে অনেক ডিসক্রিপটিভ টাইপের করে দেওয়া আছে, এটা কিন্তু তোমাদের বইতে এভাবে করে দেওয়া নেই। তোমরা যেহেতু অঙ্ক জানো তাই এটাকে একটু ছোট করে দিলাম যাতে খুবই সহজেই তোমরা করতে পারো। এরপরে দেখো পেজ নাম্বার এইগুলো দেওয়া আছে রেফারেন্স পেজ হিসেবে, এগুলো সবকটা আমরা এখনই পেজে পড়ে দেব। তো 3-6 18 নম্বর শ্রেণীতে যোজ্যতাটা 0 হবে, এটা বলে রাখলাম। এবারে 3-5 দেখো MgCl2 এর যোগে কিরূপ বন্ধন আছে ব্যাখ্যা করো। এখানে লুইস ডট গঠন দিয়ে ব্যাখ্যাটা করতে বলেছে, 3-5 লুইস ডট গঠন বলেছে। তো এইখানে আমরা লুইস ডট গঠনটা পেয়ে যাচ্ছি, তাই ব্যাখ্যাটাও এইভাবে করবে। ঠিক আছে, স্ক্রিনশট নেবে, এটা আর পড়বো না কারণ এটা বারবার হয়েছে আমাদের এবিটিএ টেস্ট পেপারে, প্রায় তোমার 5-6 বারের মতো। স্ক্রিনশট নিয়েছো? ওকে, এবারে এই লুইস ডটটা দেখিয়ে দেবে। ক্লিয়ার? এখানে তড়িৎযোজী বন্ধন গঠন করবে। হ্যাঁ, এরপর 3-6 যে প্রশ্নটি রয়েছে, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিবৃত করো। শুধু 1 নম্বরেরটা রয়েছে, এটা কিন্তু নেই। ঠিক আছে, 3-6 প্রশ্নে। তাহলে এখানে এটা বলে দেবে যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটাই হবে মেন্ডেলিফের পর্যায় সূত্র। বাকিটা তোমাদের পিডিএফে থাকবে, প্রয়োজন হলে দেখবে, সমস্যা নেই। 3-6 অথবা যে প্রশ্নটি রয়েছে, মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো? শুধুমাত্র মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো এই অংশটাই চেয়েছে, এই অংশটাই বলবে। অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। এবার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা তোমাদের প্রশ্নে নেই, লেখার দরকার নেই, কিন্তু পড়ে রাখতে হবে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও, পড়ে রাখতে হবে। 3-এর সাথে যে প্রশ্নটি আছে যে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির শর্ত এবং বিক্রিয়া, তো এটা কিন্তু সমস্তটাই করতে হবে তোমাদের। শর্তগুলো দিয়ে দিবে, শুষ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড শুষ্ক কলিচুন 1:3 ভর অনুপাতে নিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে, বিক্রিয়ক মিশ্রণটিকে উত্তপ্ত করতে হবে। এখানে এই যে চিত্রটা আছে, চিত্র করার দরকার নেই, চিত্রটা তোমাদের করার দরকার নেই, বারবার বলছি, যেখানে দরকার সেটা বলে দেবো। তারপর রাসায়নিক তোমার সমীকরণটা দিয়ে দিবে, এই রাসায়নিক সমীকরণটা অবশ্যই দেবে, আর বললাম না। তারপর এখানে কিভাবে সংগ্রহ করব, দেখো এখানে কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে জলের নিম্ন অপসারণ দ্বারা, তো এই অংশটা তোমরা করতে হবে। তো অ্যামোনিয়া গ্যাসকে জলে অত্যন্ত দ্রাব্য, ঠিক আছে, গ্যাস জারে জলের নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করা হলে, আচ্ছা যে প্রশ্নটা দেখিতাম, অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে সংরক্ষণ করতে হবে, তো 2-এর দাগেরটা করার দরকার নেই, এইটা করবে। হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে সংরক্ষণ করবে। অ্যামোনিয়া গ্যাস বায়ুর চেয়ে হালকা, তাই পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার পর বায়ুর নিম্ন অপসারণ দ্বারা একটি উপর করা শুষ্ক গ্যাস জারে সংগ্রহ করা হয়, এই অংশটা লিখবে। আর এটা কিন্তু তোমাদের এই প্রশ্নের অংশ নয়, এক্সট্রা করে দিয়ে দিয়েছি। 3-8
তিনের আটের একটাই কেবলমাত্র ছিল যে কোন ধাতুর আকরিক তার সংকেত। ঠিক আছে, এখানে যতগুলো সম্ভব হয় সেইগুলো দিয়েছি। তো লোহা, রেড হেমাটাইট, সিডারাইট এবং কপারের ক্ষেত্রে কপার গ্লান্স, কপার পাইরাইটিস, প্রত্যেকটা সংকেতগুলো মনে রাখতে হবে। এই প্রশ্নটার ক্ষেত্রে যেটা ছিল জিঙ্কের আকরিক ছিল, তো জিঙ্কের আকরিক যে কোনো একটা দিয়ে দিবে। ঠিক আছে, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য, এটাও তোমরা স্ক্রিনশট নেবে, এটা আর বলবো না। তিনের আটের অথবার প্রশ্ন। ঠিক আছে, হয়েছে। এরপর হচ্ছে তিনের নয়, কার্যকরী মূলক। কার্যকরী মূলক কাকে বলে? যেসব মূলক বা গ্রুপ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যৌগগুলির প্রকৃতি ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বা যে ক্রিয়াশীল মূলক বলা হয়, ফাংশনাল গ্রুপ বলা হয়। এইটুকুটা চেয়েছে। আর বলেছে যে অ্যালডিহাইডের কোন কার্যকরী মূলক থাকে? CHO কার্যকরী মূলক থাকে। এই অংশটা দরকার নেই, এই অংশটা এই প্রশ্নের অংশ নয়। তারপর সোডিয়াম ক্লোরাইডের সংকেত NaCl না লিখে এটাকে লেখা হয়। দেখো এই প্রশ্নটা অ্যাকচুয়ালি এইভাবে দেওয়া নেই, তোমার তিনের নয়, এখানে বলা আছে যে সংকেত ভর ব্যবহার করা হয় তা 3D মডেলের সাহায্যে ব্যাখ্যা করো। তখন কিন্তু এই প্রশ্নটাকে আমাদের উত্তর হিসেবে এইটা লিখতে হবে। ঠিক আছে, স্ক্রিনশট নেবে, এই উত্তরটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এবার গ্রুপ ডিতে চলে যাব। হ্যাঁ, গ্রুপ ডি এর একের দাগের গ্যাসের প্রাথমিক চাপ দেওয়া আছে এবং অন্তিম চাপ দ্বিগুণ হয়েছে বলেছে, প্রাথমিকের দ্বিগুণ, তাহলে 2 দিয়ে গুণ করে দেবে। প্রাথমিক উষ্ণতা 20 ডিগ্রি সি দেওয়া আছে, সেটাকে আমরা কেলভিনে করে নেব এবং গ্যাসটির অন্তিম উষ্ণতা আমরা T2 ধরে নিচ্ছি। যেহেতু গ্যাসটির আয়তন স্থির আছে, ঠিক আছে, তাহলে আমরা চার্লস বয়েলের যে সূত্র আছে P1 V1/T1 P2 V2/T2, সেইখান থেকেই কিন্তু আমরা পেয়ে যাব ভিটা কিন্তু দুই পক্ষে সমান। তাহলে কেটে গেল, তাহলে কি পাবো আমরা? P1/T1 P2/V2, সেইখান থেকে T2টা বের করব। T2টা কিন্তু আমাদের চলে আসবে 586 কেলভিন। এটাকে সেলসিয়াসে করলে -273 বিয়োগ করে দেবে, ব্যাস হয়ে যাবে। তাহলে আমরা বলে দেব যে 313 ডিগ্রি সি উষ্ণতায় কর্কটি ছিটকে যাবে। এরপরে অথবা যে প্রশ্নটি ছিল খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, দুটো গ্যাস দেওয়া আছে আলাদা করে, একটা হাইড্রোজেন আর একটা অন্য গ্যাস, এদের ভর দেওয়া আছে, উষ্ণতা দেওয়া আছে, এদের আয়তনটা সমান বলে দিয়েছে। তাহলে এদের তোমার দ্বিতীয় গ্যাসটির ক্ষেত্রে আণবিক ভরটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমটার ক্ষেত্রে যে টি দেওয়া আছে সেটাকে কেলভিনে করলাম, এনটা বের করব মোল সংখ্যা, যেহেতু আমাদের পরিমাণ হাইড্রোজেনের দেওয়া আছে, হাইড্রোজেনের আণবিক ভর 2 দিয়ে ভাগ করব, এত মোল হলো। এবার ভি সমান আমরা কি বলতে পারি? nRT/P, আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী। এখানে আর এবং পি যেহেতু দুই পাশে একই হবে তাই একই রেখে দিলাম। ঠিক আছে, এর ক্ষেত্রেও কিন্তু টিটা বের করব, এনটা বের করার সময় আমাদের এমটা ধরে নিতে হবে, এম আণবিক ভর, এম দিয়ে ভাগ করব, এখানে ঠিক বসালাম। এবার দুটার যেহেতু আয়তন সমান, এ আয়তন এবং এ আয়তন সমান, তাহলে সমান করে দেব, যে আরপি কেটে যাবে, তাহলে এখানে যেটা থাকবে সেইখান থেকে কিন্তু আমরা অনায়াসে দেখো এম বের করতে পেরে যাচ্ছি। তাহলে এমটা কত হবে? 41.32। আশা করি বুঝতে পারলে। এরপরে 4-2 যে প্রশ্নটি আছে সে প্রশ্নটি হচ্ছে, দেখো এটা যে 4 গ্রাম NaOH-কে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগবে, এই অংশের উত্তরটা আমাদের করতে হবে। ঠিক আছে, তো প্রথমেই এখানে আমাদের বিক্রিয়ার সমিত সমীকরণটা করে দিলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 80 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 লাগছে। ঠিক আছে, তাহলে 4 গ্রাম NaOH-কে প্রশমিত করতে H2SO4 কত লাগবে? 4.9 গ্রাম। ঠিক আছে, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? 4-3 যে প্রশ্নটি আছে, কঠিনের মধ্য দিয়ে তাপের পরিবহনের হার কী কী বিষয়ের উপর নির্ভর করে? এক হচ্ছে কঠিনের পরিবাহিতাঙ্ক, প্রস্থচ্ছেদের বেদ, ক্ষেত্রফল, বেদ এবং তাপমাত্রার পার্থক্যের ওপর, এই 4টি জিনিসের উপর নির্ভর করবে। 4-4 অথবা দেখো, অবতল লেন্স দ্বারা কোনো বিস্তৃত বস্তুর সমশীর্ষ অসৎবিম্ব গঠিত চিত্র বলেছে, তো অবশ্যই এটা তোমরা পুরোটা লিখতে হবে, ভাষাটাও লিখবে, স্ক্রিনশট নাও আর পড়বো না। ঠিক আছে,
এই চিত্রটা কিন্তু তোমাদের করতে হবে, স্ক্রিনশট নিয়ে নেবে। তারপর 4/5 গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্যটা কত হবে? 30/2 অর্থাৎ 15, কারণ r সমান 2f আমরা জানি, বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে 30, তাহলে f সমান কী হবে? r/2। অতিবেগুনি রশ্মি ব্যবহার করে পানীয় জলকে জীবাণুমুক্ত করতে আমরা তোমার বিভিন্ন রকম যে ফিল্টার, ইলেকট্রিক ফিল্টার আছে তাতে ব্যবহার করা হয়। রোদ চশমার ফোকাস দৈর্ঘ্য কত? এটা তোমরা একটু জেনে কমেন্ট বক্সে জানাও। ওকে, তারপরে জুলের সূত্র, এটা বারবার হয়েছে, আগের পেজেও আমরা করে এসেছি, 237 পেজে দেখে নিও। আমাদের ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সমস্ত সাজিয়েই করে দেওয়া আছে, দেখে নেবে। তারপর আসছে দেখো ফ্যারাডের সূত্র। প্রথম সূত্রটা কি? কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক বলরেখার পরিবর্তন হলেই ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ চলে। দ্বিতীয়ত হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক বলরেখা যে হারে পরিবর্তিত হয় আবিষ্ট তড়িৎচালক বলের মান তার সমানুপাতিক হয়। তারপর লেন্জের সূত্রে শক্তি সংরক্ষণ সূত্রকে মেনে চলে। ওরস্টেডের পরীক্ষার সিদ্ধান্তটা কি? দেখো, এই পরীক্ষার সিদ্ধান্তে আসা যায় কোনো তড়িৎবাহী তারের চারপাশে একটি চুম্বক ক্ষেত্রে উৎপন্ন হয়, তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করলে চুম্বক ক্ষেত্রের অভিমুখ বিপরীত হবে। তারপরে একটি অহমীয় পরিবাহী ট্রায়োড এবং আর্থ তারের কাভারের বর্ণ হবে সবুজ বা হলুদ আন্তর্জাতিক নিয়মে। এরপরে 4/8 যে প্রশ্নটি রয়েছে, নিউক্লিয় বন্ধন বলতে কি বোঝো? এই অংশটাই শুধু করবে, এটাই শুধু দেওয়া আছে তোমাদের, বাকি অংশটা তোমাদের এই প্রশ্নের অংশ নয়। কোনো নিউক্লিয়াসকে ভেঙে ওর মধ্যে থাকা নিউক্লিয়নগুলিকে সম্পূর্ণ স্বাধীন কণায় যে পরিণত করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে নিউক্লিয় বন্ধন শক্তি বলা হয়। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়গুলি এই শক্তির জন্য পরস্পরে আবদ্ধ থাকে। এরপর এই রিঅ্যাকশানটা তোমাদের দিতে হবে। বলেছে যে ইউরেনিয়ামকে যদি আমরা নিউট্রন দ্বারা আঘাত করি তাহলে কি হবে বিক্রিয়া লিখো, এই পুরো বিক্রিয়াটা লিখবে এবং কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট কিন্তু উৎপন্ন হয়। এটাও কিন্তু সেকেন্ড পার্টে রয়েছে, অর্থাৎ এখানে 2 নাম্বার রয়েছে এই দুটোতে। হ্যাঁ, এই অংশটা না লিখলেও হবে, জাস্ট এই সমীকরণটা দিয়ে কতটা শক্তি উৎপন্ন হয় বলে দিলে হবে। 4/9 কোনো মৌলের তেজস্ক্রিয়তা নিউক্লিয়াসজনিত ঘটনা ব্যাখ্যা করতে বলেছে। কোনো মৌলের রাসায়নিক ধর্ম পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল। তেজস্ক্রিয় মৌলগুলি রাসায়নিকভাবে পরিবর্তন হয়ে অন্য যৌগ গঠন করলেও তাদের তেজস্ক্রিয়তা বর্তমান থাকে। আবার তেজস্ক্রিয় রশ্মিগুলি নির্গমনের ফলে নতুন ধর্মবিশিষ্ট মৌল গঠিত হয়। এটা সম্ভব যদি একমাত্র নিউক্লিয়াসের গঠনের পরিবর্তন হয়। তাই বলা যায় কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা। তারপর 4/9 যে প্রশ্নটি রয়েছে, ধাতব ক্রম যত গ্রুপের উপর থেকে নিচের দিকে যাব বাড়বে। তো আয়োডিন বেশি, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। MgO এবং Al2O3 এর মধ্যে Mg এর ক্ষারকত্ব অনেক বেশি হবে, কারণ এরা একই পর্যায়ের এবং 12 এবং 13 শ্রেণীতে অবস্থান করেছে। ফলে পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে অক্সাইডের ক্ষারক ধর্ম বৃদ্ধি পাবে, তাই এদের ক্রম হবে এটা। পর্যায় সারণীর কোনো মৌলের ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইভাবে হয়। 4/10 যে প্রশ্নটি রয়েছে, কপার ধাতু পরিশোধনে ব্যবহার করা হয়। ক্যাথোড রূপে বিশুদ্ধ কপারের পাতলা পাত, অ্যানোড হিসেবে অবিশুদ্ধ কপারের মোটা পাত বা দণ্ড, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে লঘু H2SO4 মিশ্রিত কপার সালফেট। এরপরে 4/11 যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটা দেখে নাও। এইভাবেও লিখতে পারো বা বইয়ের পেজ কাটিংও করে দিয়েছে সেভাবেও লিখতে পারো। তো প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ সোডিয়াম নাইট্রেট NaNO2 এবং অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl বিক্রিয়ার সমীকরণ প্রথম ধাপে করে দিলে, দ্বিতীয় ধাপে করে দিলে, তারপর গ্যাসটাকে সংগ্রহ করা জলের নিম্ন অপসারণ দ্বারা। এরপর আসছে 4/11 স্পর্শ পদ্ধতির দ্বারা H2SO4 প্রস্তুতি। তো প্রথমেই আয়রন পাইরাইটিস FeS2
বা সালফারকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে SO2 উৎপন্ন হয়। ঠিক আছে, বিক্রিয়াটা দেবে। তারপরে লিখবে 450 ডিগ্রি উষ্ণতায় 1 থেকে 2 ATM চাপে প্লাটিনাইজড অ্যাসবেস্টস বা ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড V2O5 অনুঘটকের উপস্থিতিতে অনুঘটকের উপর দিয়ে SO2 এবং বায়ু বিশুদ্ধ শুষ্ক মিশ্রণকে চালনা করলে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে। বিক্রিয়াটা লিখবে। তারপরের পার্টে দেখো SO3 ঠান্ডা করে কোক খণ্ড ভর্তি যে শোষক স্তম্ভে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 দ্বারা শোষণ করলে পাইরোসালফিউরিক অ্যাসিড H2S2O7 উৎপন্ন হয়। এর সঙ্গে প্রয়োজন মতো পাতিত জল মিশিয়ে 98% গাঢ় H2SO4 প্রস্তুত করা হয়। বিক্রিয়াটা অবশ্যই দেবে এবং এটার নাম হচ্ছে ওলিয়াম। পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির নীতি, এটা আর বলবো না, তোমরা এখানে নীতিটা চেয়েছে, নীতিটা বলে দেবে। নীতি এবং বিক্রিয়ার সমীকরণ স্ক্রিনশট নেবে। এখানে চিত্র লাগবে না, এই চিত্রটা লাগবে না, হ্যাঁ, চিত্রটা করার দরকার নেই। ওকে, স্ক্রিনশট হয়েছে। 4-12 যে প্রশ্নটি রয়েছে, যে তোমার 4-12 যে প্রশ্নটি রয়েছে সেইখানে জুতো বিক্রিয়ার কথা, আচ্ছা প্রশ্নটা তোমরা একটু দেখে নিও, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, দেখে নিবে। ওকে, আমি বলে দিচ্ছি। ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্ম দ্রবীভূত করে ওই দ্রবণের মধ্য দিয়ে যদি ইথিলিন গ্যাস চালনা করা হয়, ইথিলিন ডাইব্রোমাইড 1,2-ডাইব্রোমোইথেন নামক বর্ণহীন জুতো যৌগ গঠন করে। এখানে বলা ছিল সম্ভবত 4-12 যে জুতো যৌগ গঠন করে ইথিলিন, তার একটা উদাহরণ দিতে। তো এই উদাহরণটা তোমরা দিয়ে দিতে পারো। ঠিক আছে, তো এই অংশটা তোমাদের লেখার দরকার নেই, কারণ শুধুমাত্র উদাহরণ দিয়ে বলতে বলেছে। ইথিলিনের প্রধান ব্যবহার একটি বলেছে, এখানে অনেকগুলোই আছে, তোমরা পারলে স্ক্রিনশট করে নাও, যে কোনো একটা লিখে দেবে। তারপর 4-12 মিথেনের সঙ্গে অতিরিক্ত ক্লোরিনের বিক্রিয়ার সমীকরণ। ঠিক আছে, তো সমীকরণটা দিয়ে দিবে এইভাবেই, যে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে মিথেনের বিক্রিয়ায় মিথেন হাইড্রোজেন পরমাণু একটি করে যে ক্লোরিন পরমাণু প্রতিস্থাপিত হয়, প্রত্যেকটা করবে। এটাও কিন্তু তোমাদের 237 পেজে করানো হয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবারে তোমাদের ক্ষেত্রে। তারপরে দেখো পিভিসির ব্যবহার বলেছে, এখানে যে কোনো একটা করে দেবে। পাইপ তৈরিতে বা রেনকোট তৈরিতে পিভিসি ব্যবহার করা হয়, এটা বলে দেবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কেমন লাগছে তার ফিডব্যাক কিন্তু পাওয়া যাচ্ছে না। তোমরা দেখো, তোমাদের জন্য এত কষ্ট করে করছি, একটুখানি দয়া করে তোমরা শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে বলে দাও যে পর্ষদের টেস্ট পেপারের সলিউশন করানো হচ্ছে আমাদের চ্যানেলে। পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং একটি লাইক করো। ওকে, থ্যাংক ইউ।